হ্যালো, আসসালাম। হুম, কি খবর? আছি ভালো। না, বলেন। জি, প্রজেক্টর তো মনে করেন যে এখন এই প্রজেক্টরের চাইতে টিভি মনিটরই ভালো। জি, হুম, টিভি একটা প্রজেক্টরের দাম 30-40 হাজার টাকা পড়ে। আর টিভি মনিটর আপনি ওই দামে 2-3টা টিভি মনিটর কিনে ফেলতে হবে। এখন 16-40 ইঞ্চি টিভি মনিটরের দাম হলো 14,000 টাকা করে। হ্যাঁ, তো আপনি 3টা টিভি মনিটর 3 জায়গায় সেট করলে বেশি ছাত্ররা বেশি ইন্টারেক্টিভ হবে। হুম, হুম। আর মনিটর আর স্ক্রিনে তো মনে করেন যে প্রজেক্টর এক জায়গায় সেট করবেন, স্ক্রিন এক জায়গায় সেট করবেন, ওই বাতাসের মধ্যে দিয়ে আসবে, রুমও গরম হয়। হ্যাঁ, এখন আর প্রজেক্টর তো বেশি বেশি টেকে না। যতগুলো আমি অভিজ্ঞতা দেখলাম, কোথাও তো 3 বছরের বেশি আমি কোনোটাই আর পাই না। হুম, নিলে আসুস নিবেন, হিটাসি। জি, ওই 25-30 হাজার টাকার মধ্যেই পাবেন। হুম, না আর কিছু কিনতে হয় না, এই বললে প্রজেক্টর বললে প্রজেক্টরই দিয়ে দিবে আপনাকে। আর স্ক্রিন, হ্যাঁ স্ক্রিন সহ বলবেন, স্ক্রিন সহ কত দাম। হ্যাঁ, অনেকে স্ক্রিন নিতে চায় না, বাসার দেয়ালেই সেট করে। হুম, হোয়াইট বোর্ডে দেখা যায় কিন্তু ওই যে রিফ্লেকশন হয় মাঝখানে একটা। হুম, হ্যাঁ লুমেন আছে, ভালো লুমেন একটু নিতে নিতে হবে। আর ওই বাল্ব যেটা আছে, বাল্বের টাইমটা দেখতে হবে, কত ঘন্টা ব্যাকআপ দিবে। হ্যাঁ, বাল্ব সাধারণত লাইফ থাকে, বাল্বের লাইফ থাকে 10,000 ঘন্টা বা 20,000 ঘন্টা, এরকম লাইফ থাকে। কোনোটা 3,000 ঘন্টা থাকে। আমি একটা কিনছিলাম 10,000 ঘন্টা, ওটা আমার 4 বছর গেছে, তারপর আর নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর পরে আমি শোরুম বলতে আমি কোবাইটাই বেশি প্রিফার করি। কোবাইট কম্পিউটার, হ্যাঁ। আর কোবাইট এটা আলতাবালি মার্কেটের দোতলায়। হ্যাঁ, আর ওটা না হলে ওই যে পিছনে যে সাজিদুর আছে, মেকানিকের কাজ করে, ও সাজুদের কাছে পাওয়া যাবে। সাজুকে বললে ও জোগাড় করে দিবে, বা ও নিজে ভালো জিনিস দিবে। হ্যাঁ, হ্যাঁ, তো সাজুদেরকে বললেই তো হয়, ও একেবারে ভালো জিনিস দিবে। কন্ট্যাক্ট নাম্বার দেখি একটু। হুম, সাজুদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আমি দিচ্ছি। দেখি কোথায়। স্যার স্যার কম্পিউটারের নাকি স্যার নাম্বারটা? আমি মেসেজ করে দিই, একটু ক্লাসে ঢুকবো তো এখন। আচ্ছা আচ্ছা, okay. ও, কে 9 জন ঢুকছে কেন? বাকিরা ঘুম।
হ্যালো, আছো ক্লাসে তোমরা না বাড়াই গেছো? স্যার আছি স্যার। আছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 9 জনকে দেখতে পাচ্ছি, 9 জনের মধ্যে আমি একজন, তাহলে বাকি থাকে 8 জন। জি স্যার। আসুস কে? আসুস স্যার সাকলাইন মুস্তাক। আসুস সেট দিয়ে ঢুকছে। আচ্ছা, যাই হোক, আজকে আমরা এই কোয়ান্টাম মেকানিক্স এর কিছু টেকনিক শিখবো। এটা তোমাদের পড়ার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু টেকনিকটা জানা দরকার, কারণ যে ভবিষ্যতে আর কখনো জানতে পারবে না। আর যেহেতু এটা এই টেকনিকটা না জানলে অনেকগুলো বিষয়ে তোমরা অ্যান্সার করতে পারবে না, এই জন্য টেকনিকটা আমি আজকে আলোচনা করব। তো টেকনিকটার মধ্যে একটা হলো ল্যাপটপের উইন্ডোটা ফুল স্ক্রিন করলে ভালো লাগবে মনে হচ্ছে স্যার। এরকম মানে উইন্ডোটা ফুল, হ্যাঁ এবার এইবার দেখলে তো আমি তো অনেক কাজ করতে পারবো না। তো যাই হোক, তাহলে তোমরা ওই থিটা ইকুয়েশনের সলিউশন কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখবো। তা থিটা ইকুয়েশনটা তো তোমরা এর আগে দেখছো যে এই ধরনের একটা রূপ আসছিল। তো এটা সাইন টাইন থাকলে তো কাজ করতে অসুবিধা হয়, তাই না? এই জন্য সাইন কস থিটাটাকে আমরা করলাম কি, এক্স এক্স ধরে নিলাম। সাইন টাইন থাকলে একটু কাজ করা একটু জটিল, তাহলে এটাকে এক্স ধরে নিয়ে, এটা একটা টেকনিক যে এক্স ধরা যায়। এক্স ধরলে কজ এক্স সমান কস থিটা সমান এক্স ধরলে তো সাইন থিটা সমান হবে √1/x²। কিভাবে হলো, এই যে এখানে পাশে লেখা আছে দেখো। আমরা জানি cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে sin স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস x², তাহলে sin থিটা ইকুয়াল টু √1 মাইনাস x² বা 1 মাইনাস x² পাওয়ার হাফ। এটা একটা টেকনিক যে শিখলা, যে সাইন কস থাকলে আমরা এটাকে ট্রান্সফার করতে পারি। কিন্তু যদি সাইন থিটা কস থিটা সমান যদি এক্স ধরে নিই, তাহলে তো d/d থিটাও চেঞ্জ করতে হবে। তো dx/d থিটা লিখলে মাইনাস সাইন থিটা হবে। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এই যে কস থিটাটাকে, এটাকে ডিফারেন্সিয়েট করলে তোমার dx/d থিটা হবে, তাহলে এটা মাইনাস সাইন থিটা হয়ে যাবে। আর আমার যেহেতু এখানে ফাংশনটা ছিল টি ফাংশন, মানে থেটা ফাংশন, তা থেটা ফাংশনটাকে ডি থিটা বাই ডিটি করলে, ডি থিটা করলে তোমার হবে dx/d থিটা। এটাকে জাস্ট মানে ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী একটু চেঞ্জ করে নেওয়া আর কি, একই জিনিস দিয়ে গুণ ভাগ করে দিলে তোমার মোটামুটি একটা হিসাব থাকে। তাহলে এখানে আমার আছে উপরের সমীকরণে ডি/ডি থিটা, ডি/ডি থিটা সমান তাহলে কি দাঁড়ালো, মাইনাস সাইন থিটা ডি/ডিএক্স। তো আমার মোটামুটি একটা সমীকরণের রূপান্তরের ব্যবস্থা আমি করে ফেললাম। তাহলে আমরা এই যে উপরে যে সমীকরণটা আছে ওইটাকে যদি আমি এখন ট্রান্সফার করে ফেলি আমার এক্স এর দিয়ে, তাহলে এই ধরনের একটা বিষয় এসে দাঁড়ায়। মানগুলো বসাই দিলে দেখো, এই সমীকরণে যদি মানগুলো বসাই দিই, এই যে এখানে 1/sin থিটা তো আমার ছিলই, d/d থিটা সমান মাইনাস সাইন থিটা d/dx/c, এটা বসাই দিলাম। আর পাইলাম হলো সাইন থিটা তো আগে থেকে এখানে ছিল, আর dt/d থিটা জায়গায় এখানে ওই dd/d থিটা তো এখানে যেটা পাইছি এই যে উপরে, এটা এখানে বসাই দিলাম। আর এইটা এই ms কে সাইন স্কয়ার থিটা তো যা আছে তাই আছে। তাহলে এখন যদি এই মানগুলো যদি আমি এখানে এই মানগুলোতে সাইন থিটা কেটে গেল, আর এখান থেকে মাইনাস চিহ্ন আসবে, মাইনাসের সাথে এই মাইনাসের সাথে যোগ করলে এটা প্লাস চিহ্ন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে একটু তুলনা করলে আমরা দেখতে পাবো যে মাইনাসে যোগ গুণ করলে প্লাস হয়ে গেল, সাইনে থিটা কেটে গেল, এখানে ভিতরে সাইন স্কয়ার থিটা থাকলো, d/d থিটা। তোমরা ইচ্ছা করলে এগুলো লিখে নিতে পারো, তবে খুব একটা প্রয়োজন নাই। জাস্ট একটু বিষয়টা বুঝো যে কি করতেছি, হ্যাঁ, কিসের পরে কি করা হচ্ছে। আর এটা তো আমি দিয়ে দিব তোমাদের ক্লাসরুমে। তাহলে এখন এই সাইন স্কয়ার থিটার মানটা এক্স দিয়ে বসানো হলো, এক্স দিয়ে বসায় ট্রান্সফার করে ফেলা হলো। তাহলে একটা সমীকরণের রূপ এসে দাঁড়াইলো, যে এই সমীকরণটা আমার এক্স দিয়ে সাইন থিটা দূর করে ফেললাম, দূর করে দিয়ে আমরা এক্স এর মধ্যে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তোমার এই সমীকরণটা জাস্ট রূপান্তর করা হচ্ছে একটার পর একটা।
হ্যাঁ, রূপান্তর করে তোমার এই যে এখানে যে টি ছিল, টি দিয়ে ভাগ করে দেওয়া হলো, থিতা দিয়ে ভাগ করে দিয়ে 1/θ, তাহলে এটা একটা ধ্রুব পদ দাঁড়াইলো। এই প্লাস বিটা মাইনাস এম স্কোয়ার 1 - s² একটা ধ্রুব টাইপের পদ। তাহলে আমরা কি পাচ্ছি 1/t d/dx। হ্যাঁ, এটা একটা সমীকরণটাকে রূপান্তর করে আমরা একটা রূপে নিয়ে আসতেছি। তো এই রূপটা তো কাজ করা খুব জটিল। হ্যাঁ, এই জন্য এই রূপটাকে আবার ট্রান্সফার করলো। এখন নতুন একটা ফাংশন চিন্তা করলো। সেই নতুন ফাংশনটা হলো জি ফাংশন। হ্যাঁ, এটিকে জি ফাংশনে রূপান্তর করে নিল বিজ্ঞানীরা, এটা হিসাব নিকাশ করার জন্য করলো। করে সম্পর্কটা কি করলো, টি এর সাথে যে x² 1 - s² যেটা আছে, আর যেহেতু আমার এই টি এর আগে যে ফাই ফাংশন আমরা সলিউশন করছি, এখানে এম পাইছিলাম কোয়ান্টাম সংখ্যা। তো এম এর সাথে সম্পর্ক করে একটা ইকুয়েশন এটা ধরে নেওয়া হলো। হ্যাঁ, ধরে নেওয়ার পিছনে একটা যুক্তি আছে, সেই যুক্তিটা তোমাদের এখানে লেখা হয়নি। হ্যাঁ, যুক্তিটা এইটা ধরে নেওয়ার পিছনে যুক্তিটা এই 1m/2 কেন হইলো, এটার পিছনে একটা যুক্তি আছে। তো যুক্তিটা লিখলে অনেক বড় হয়ে যায়, এই জন্য আমি এটা যাইনি। হ্যাঁ, তো ওই যুক্তিটা অনেক একটা যুক্তি দিয়ে এই কাজটা করতে হয়, একটা যৌক্তিক একটা বিষয় আছে। তো সো এটাকে আবার এই যে ওই আমার সমীকরণে রূপ দেওয়ার জন্য, আমার সমীকরণে কি ছিল দেখো, আমার যে সমীকরণটা আমি তৈরি করছি সেই সমীকরণটা এরকম ছিল। তো এরকমের ভিতরে এই যে dt/dx এই অংশটা আছে, dt/dx টাকে আমি রূপ দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি। এখানে সমীকরণটাকে ইন্টিগ্রেশন করলাম, ডিফারেন্সিয়েশন করা হলো। এটাকে ডিফারেন্সিয়েট করে এটা দেখো এরকম একটা রূপ এসে জি দিয়ে একটা রূপ এসে দাঁড়াইলো। হ্যাঁ, এবং সেই সমীকরণটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে আমরা এটাকে গুণটুন করে দিয়ে এই অবস্থা। আর আর এটার সাথে 1 - s² গুণ করা হচ্ছে। দেখো এইখানে dt/dx যেটা আছে এই যে উপরে, এই dt/dx এর সাথে 1 - s² গুণ আছে। এই জন্য এই dt/dx করার পরে যে সমীকরণটা আমার দাঁড়াইলো, এই সমীকরণটাকে আবার 1 - s² দিয়ে গুণ করা হলো, করে আবার এটাকে ট্রান্সফার করা হচ্ছে। তো এই হচ্ছে কাজ। এরকম আরো অনেক কাজ আছে, আমি এরপরে আরো কাজ দেখাচ্ছি। স্যার এখানে যখন আমরা ডিফারেন্সিয়েট করতেছি তখন এই যে ডিফারেন্সিয়েট ডিটি বাই ডিএক্স এই লাইনটার পরের লাইনে তার সেকেন্ড যে লাইনটা জি ইন্টু m/2 আসলো। স্যার আগের লাইনে তো এম নাই, তাহলে এখানে এম কেন আসলো? এই যে উপরে পাওয়ার এম আছে। ও আচ্ছা, পাওয়ার ছোট আছে না? বোঝা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি এখন। পাওয়ার আছে তো, ওই পাওয়ারের এমটা এখানে সামনে আসছে, আর পাওয়ার 1 কমে গেছে। তো এটা ডিফারেন্সিয়েশনটা তোমাদের করতে হবে আর কি। এই ধরনের কাজ আমাদের করতে হবে। তো কোয়ান্টাম মেকানিক্সে অনেকগুলো সামনে আমরা পাবো। এখানে শুরু হিসাবগুলো, আর এরপরে আরো আসবে, অনেকগুলো জায়গায় আসবে। তা স্যার এটা এইসব কিভাবে আসতে পারে স্যার? প্রশ্নটা কি? পরীক্ষায় এগুলো আসে না। আমাদের পরীক্ষায় আসতো, তোমাদের পরীক্ষায় আসে না, দেখি না। আমরা যখন পরীক্ষা দিচ্ছি তখন এরকম করে ধাপে ধাপে প্রশ্ন হয়েছে, যে অমুক সমীকরণটা সমাধান করো। হ্যাঁ, এই অংশটা হয়তো এই অংশটা তুলে দিল, দিয়ে বললো যে এটাকে রূপ দাও। কি রূপ দিচ্ছি সেটা আমি বোঝানোর চেষ্টা করছি, তারপরে তুমি প্রশ্নটা করো। হ্যাঁ, আগে রূপটা দেখো কি আসে। তাহলে এই যে আমার যে এই যে ইকুয়েশনটা আমি যে উপরে যেটা আমি লিখছি বা তৈরি করছি, এই ইকুয়েশনটায়, হ্যাঁ, এই ইকুয়েশনটায় dt/dx এর সাথে 1 - s² আছে। তো এই 1 - s² গুণ করলে এই সমীকরণ, আমি যে এই ফাংশনটা ধরে নিলাম, এই ফাংশনটা ধরে নেওয়ার পরে আমার সমীকরণটা কেমন দাঁড়ায়, এইটা আমরা এখন দেখি একটু। হ্যাঁ, দেখো এটা আবার ডিফারেন্সিয়েট করা হচ্ছে। কেন এইটা আবার ডিফারেন্সিয়েট করা হচ্ছে সেই জায়গাটা একটু দেখি। আমার মূল সমীকরণে যাই। এই দেখো এইখানে যে মূল সমীকরণে আমার যেটা আছে সেটাতে dt/dx 1 - s², তাকে আবার ডিফারেন্সিয়েট করা আছে। এই দ্বিতীয় বন্ধনীর বাইরে আবার ডিফারেন্সিয়েশন। সো এই জিনিসটা যে আমি এই যে দাঁড় করাইছি, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তা আবার ডিফারেন্সিয়েশন করতেছি, করে তাহলে ফলাফল কি দাঁড়ালো? এখন দেখো একটা জটিল বিষয় এসে দাঁড়াইছে, যে এইটাকে এই যে দ্বিতীয় বন্ধনীর অংশটা ডিফারেন্সিয়েশন করতে হবে ফুললি।
তো এখানে একটা প্লাস চিহ্ন আছে, এবার এটার সাথে এটা গুণ আছে, এটা প্লাস চিহ্ন, এখানে তিনটা রাশি আছে। 1 মাইনাস এম এক্স একটা রাশি আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার m/2 একটা রাশি আছে, আবার জি একটা রাশি আছে নিজেই। আবার প্লাসে প্লাস হয়েছে, দেখো এখানে দুইটা রাশি আছে, 1 মাইনাস এস স্কোয়ার এম টু দি পাওয়ার m/2 প্লাস 1 একটা রাশি আছে, আবার dg/dx একটা রাশি আছে। তা এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ভেঙে ভেঙে ডিফারেন্সিয়েট করতে হবে। তা আমি প্রথমে কি করলাম, প্রথমে আমি যেটা ভেঙে ভেঙে করছি আর কি, তোমরা তো তোমাদের বোঝানোর জন্য, তো বইগুলোতে এত ভাঙে ভেঙে করেনি, ওরা সরাসরি ফলাফল দিয়ে দেয়। তো এখানে d/dx কে এই অংশটা, এই যে প্রথম অংশটা আমি লিখলাম এই যে দ্বিতীয় বন্ধনীর ভিতরে, আর d/dx লিখে আবার এই পরের অংশটা লিখলাম এইখানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে। এটা তো ঠিক আছে, এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই, আছে? এই d/dx থেকে প্লাস এখানে, না স্যার। আচ্ছা গুড। তো এখানে সমস্যা নাই। তাহলে এখন কি করব, এই যে প্রথম যে অংশটা আছে, এই প্রথম অংশটা ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমি প্রথম দুইটা রাশিকে ফিক্সড করে ধরে নিলাম, আর এই d/dx করলাম পরেরটাকে। আর প্রথমে করলাম কি, জিটাকে ফিক্সড করলাম বা বাইরে নিলাম ডিফারেন্সিয়েশনের, আর এই দ্বিতীয় অংশটাকে ডিফারেন্সিয়েশনের ভিতরে রাখলাম। আর পরে কি করলাম, এই দুইটা অংশকে, এই এম এক্স এবং এক্স স্কয়ার, এটাকে আমি ডিফারেন্সিয়েশনের বাইরে রাখলাম, আর জিটাকে ডিফারেন্সিয়েশন করলাম। এটা তো ডিফারেন্সিয়েশনের নিয়ম, তাই না? আর প্লাস দিয়ে, হ্যাঁ প্লাস দিয়ে আবার এই অংশটাকে, পরের অংশটাকে প্লাস দিয়ে আবার নিচে লিখছি, কিন্তু এটা আলাদা করে। হ্যাঁ, এই প্রথম এই এই ডান দিকের অংশটা বাইরে রাখলাম, পরের অংশটা ডিফারেন্সিয়েশন করলাম, আবার পরের এই বাম দিকের অংশটা বাইরে রাখলাম, ডানের অংশটা ডিফারেন্সিয়েশন করলাম। এটা তো ডিফারেন্সিয়েশনের নিয়ম, এটা তো জানোই। তো এই দুইটা লাইন মিলে হলো একটা লাইন। এইভাবে ভেঙে ভেঙে লিখতে হয় পরীক্ষা খাতায় যদি আসে। তারপরে তোমাদের এইটা যেহেতু আবার প্রথম অংশটা ডিফারেন্সিয়েশন, দুইটা রাশির ডিফারেন্সিয়েশন, আবার ওই একই নিয়মে, এটা জি তো বাইরে থাকলো, এটা মাইনাস চিহ্ন বাইরে চলে গেল। হ্যাঁ, এইখানে একটা মাইনাস চিহ্ন ছিল, সেটা বাইরে চলে আসলো। এই জিটা তো আগের থেকেই আছে। তারপরে দ্বিতীয় রাশি কনস্ট্যান্ট, প্রথম রাশি ডিফারেন্সিয়েশন, আবার এই অংশটার জন্য, এই প্রথমটার আবার প্রথম রাশি কনস্ট্যান্ট, দ্বিতীয় রাশি ডিফারেন্সিয়েশন গেল এটা। আবার পরেরটার জন্য, এই পরেরটাতে আমাদের ডিফারেন্সিয়েশন শুধু এইটুকুই, তাই এটাতে কোনো সমস্যা নেই, এটা যা আছে তাই। আর এই অংশটায় আসো, এই অংশটার যে বিষয়গুলো আছে, এখানে এখানে তো একটাই রাশি, ওইটাকে ওই যে ধ্রুবক কি পাওয়ারটা সামনে চলে গেল, পাওয়ার 1 কমে গেল, করে করে ডিফারেন্সিয়েশন হলো। এই অংশটার dg/dx তো যা আছে তাই থাকলো, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার সামনে যাবে, আর পরের রাশিটা ওই রাশিটা থাকবে, যে রাশি সেই রাশি থাকবে, পাওয়ার 1 কমে যাবে। আর যেহেতু এটা এক্স না, এই যে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এই অংশটা এই কাজ করা হলো, এই অংশটাকে আবার ওই যা আছে তাই d2/dx, এটা কোনো সমস্যা না। তাহলে দুইটা রাশি আমার এই এখানে ঠিক থাকলো। তো এই জায়গাটায় কোনো গণিতের কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন আসো এখানে পরে কি করা হয়েছে, পরে জাস্ট এখন ভেঙে ভেঙে দিয়ে ফলাফলটা কি দাঁড়াইলো। ফলাফল দাঁড়াইলো যে তোমার এটা কতগুলো রাশির সেম রাশির যোগফল দাঁড়াইলো। এখন আমি কি করব, এইখানে এগুলো এখন সব গুণ করে দেব। কি করব, এখানে আছে m টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কয়ার, এটা দিয়ে সব গুণ করে দিলাম, জি দিয়ে গুণ করে দিলাম, বাইরে লিখলাম। আর এখানে গুণ করে দিয়ে এটা বাইরে লিখলাম dg/dx, আর d2g/dx2, মানে জি গুলোকে এক জায়গায় রাখলাম, আর dg/dx গুলোকে এক জায়গায় করলাম, আর d2g/dx2 কে এক জায়গায় করলাম। এই হলো কাজ। এখানে যেগুলা আছে এগুলি সবগুলোকে কমন নিয়ে একই ধরনের রাশিগুলো এক জায়গায় করা হলো। ডিফারেন্সিয়েশনের রাশি ফাংশনটা, মূল ফাংশনটা, তার ডিফারেন্সিয়েশন রূপ এবং তার ডাবল ডিফারেন্সিয়েশন রূপ, এই সমীকরণগুলো থেকে এক জায়গায় করে নেওয়া হলো। এটা হলো আমাদের একটা কাজ করলাম আমরা। এরপরে দেখো কি হচ্ছে, এটা এটা কেন এইভাবে করা হলো, কারণটা আছে। কারণটা হলো যে একটু পরেই বুঝবে। এখন আমার যে রাশিটা আছে, এই যে এইটা যে মূল সমীকরণটা, আমি আবার এখানে লিখছি, উপরে ছিল, উপরে অত বারবার যাওয়া ঠিক না।
হ্যাঁ, এই রাশি এই সমীকরণটার মধ্যে এই অংশটা আমি তো সলিউশন পেয়ে গেলাম এখানে। এই যে এই অংশটা সলিউশন, এই যে এরকম একটা সমীকরণ পেলাম। আর এর সাথে বিটা অংশটা আছে, এটাও তো এটার সাথে টি আছে, তাহলে টি এর জায়গায় ওই তার মান বসাই দিলাম। তাহলে এই যে দ্বিতীয় বন্ধনীর যে অংশটা, এই অংশটার জন্য এই মানটা আমি এখানে বসাইলাম। আর এর সাথে এই যে এই সমীকরণটা বসানো হলো, দ্বিতীয় বন্ধনীর এই ডি বাই ডি এক্স এইটার জন্য এটা বসানো হলো। আর এই অংশটার জন্য এটা বসাই দিয়া এই যে এই টি এর মানটা এখানে বসাই দেওয়া হলো। টি সমান কি ধরছিলাম মনে আছে তো? 1 মাইনাস এক্স স্কোয়ার এম বাই টু পাওয়ার এম বাই টু ডিভাইড বাই ইন্টু জি। এইটা টি এর মানটা বসানো হলো। এখন এইগুলি এখন গুণ করে দিতে হবে। গুণ করে দিয়ে যেটা দাঁড়াইলো সেটা হলো যে গুণ করে দিয়ে তোমাদের তো ওই যে এই যে বিটা টিটা যেটা আমাদের ছিল সমীকরণের মধ্যে, বিটা তো আসছে, এম স্কোয়ার আসছে, এগুলি সবই আসছে। এই সমীকরণের মধ্যে এখন দেখো একটা বড় একটা সমীকরণ দাঁড়াইছে এরকম। তো এটাকে একটু ছোট সমীকরণের রূপ দিতে হবে। আমার এগুলি সব যোগ করার পরে এই যে সমীকরণ আমি যেটা পাইছিলাম থিটা সমীকরণ, এই থিটা সমীকরণে এইসব থিটা ফাংশনটাকে পরিবর্তন করে এইরকম একটা রূপে নিয়ে এসে যে সমীকরণগুলো দাঁড়াইলো সেটা হলো এটা। এখন এটা তো একটা বড় সমীকরণ, এটাকে একটা সমাধানের উপযুক্ত রূপে নিয়ে আসতে হবে। এই জন্য এখানে এই যে যে ধ্রুবগুলো আসছে সেই ধ্রুবগুলোকে এ আর বি ধরে নিলাম, নিয়ে এরকম একটা ছোট সমীকরণ রূপ দিলাম। এই ছোট সমীকরণটাকে আবার বড় হবে একটু পরে দেখো। তাই এটা রূপ দেওয়া হলো, একটা সংক্ষিপ্ত রূপ হলো। আমি এখন এটাকে এখন গুণ টুন করে দিয়ে বসাই দিলাম। দেখো এটা জাস্ট কিছুই না, এটা জাস্ট ডি স্কয়ার যে 1 এর সাথে এটা গুণ করে দিয়ে এটা বসাইছি, আর মাইনাসের সাথে এটা রেখে দিছি। আর এখন নতুন একটা ফাংশন চিন্তা করতে হবে। আবার আমি কি করলাম, টি ফাংশন চিন্তা করলাম জি হিসাবে। এখন জিটাকে আবার রেকারিয়ান ফাংশন বুঝো, পৌনঃপুনিক ফাংশন, মানে একটা পর একটা ফাংশন হিসেবে যেটা রূপান্তরিত হবে না, এই ধরনের একটা ফাংশনে আমি পরিবর্তন করে নিলাম। হ্যাঁ, এটাকে বলা হয় এইরকম সমস্যা তোমরা আরো পাবে সামনে। হ্যাঁ, এটা এই কি বলবো, এটাকে ধারাবাহিক একটা সমষ্টি রূপে প্রকাশ করা। তা এইটা যেহেতু আমার এখানে দেখো এই সমীকরণটা যেটা আমি নতুন যে রূপটা পাইছি, এই সমীকরণে কি আছে, জি আছে, ডিজি বাই ডিএক্স আছে, ডি টু জি বাই ডিএক্স টু আছে। আর ডি টু জি বাই ডিএক্স টু এর সাথে 1 গুণন আছে, আবার ডি টু জি বাই ডিএক্স টু এর সাথে এক্স স্কয়ার গুণন আছে। তো এই সব এই যে জিটাকে যে আমি ধরে নিছি, এই জিটাকে এরকম বিভিন্ন রূপে আমার রূপান্তরিত করতে হবে। তা জিটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এই ধরনের একটা রূপ পাবো। এটাকে তোমরা ডিফারেন্সিয়েট করে দেখো বাসায়। হ্যাঁ, এটা অনেক বইয়ে এটাই লিখছে, কেউ কে লিখছে, কেউ ই লিখছে, ইত্যাদি লিখে থাকে। আমি কে লিখলাম, অনেক বইয়ে এ লেখা আছে, কোনো বইয়ে বি লেখা আছে ইত্যাদি। তো আমি এ ধরি নাই, কারণ যে আমি এখানে অলরেডি একটা এ ধরে নিছি। আমি বি ধরি নাই, কারণ যে অলরেডি একটা বি ধরে নিছি, সেই জন্য আমার হাতে কেটা বাকি আছে, কে লিখছে। তাহলে এখন কে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে বলো? প্রথমটা তো জিরো হয়ে যাবে, কে জিরোটা জিরো হয়ে যাবে। আর এখানে ডিএক্স বাই এটা কে ওয়ান থাকবে, আর এটা কে টু থাকবে। এই যে কে থ্রি, দেখো এইখানে যে এখানে কে এর সাথে যেটা টার্ম আছে সাফিক্সটা, এটাই তার সাথে গুণ আছে। এই রিলেশন গুলো একটু ভালো করে লক্ষ্য করো। ডিফারেন্সিয়েশনের পরে যে আমার রিলেশন গুলো আসতেছে, সেই রিলেশন গুলো দেখো। এখানে যে রিলেশন গুলো আসতেছে, এখানে এক্স এর পাওয়ার 1, এখানে কে এর সাফিক্স 1, এখানে এক্স এর পাওয়ার 2, কে এর সাফিক্স 2। তাহলে পাওয়ারের সাথে সাফিক্স গুলো একটা মিল আছে, এই জন্য এটা সামেশন দিয়ে লেখা যায়। আবার ডিফারেন্সিয়েশনের পরে দেখো এক্স এর পাওয়ার 1, কে এর সাফিক্স 2, এক্স এর পাওয়ার 2, কে এর সাফিক্স 3, এক্স এর পাওয়ার 3, কে এর সাফিক্স 4। তাহলে আই পাওয়ারে যদি যাই, এক্স এর পাওয়ার আই হলে কে এর সাফিক্স হবে আই প্লাস 1, আর এখানে সামনে গুণ হবে আই প্লাস 1। এই আইতম পদগুলো চিন্তা করবে সব সময়, যে তোমাদের আইতম বা এনতম পদ যেটা তোমরা বলো সেইটা কি হতে পারে, সেইটাকে গেস করাই হলো তোমাদের কাজ। এটা অনুমান করতে পারলে তোমার অনেক শেখা হয়ে যাবে। তো এই জায়গাটা লিখে রাখো, যে কোনো ধারার আইতম পদ চিন্তা করতে হবে, বের করার চেষ্টা করতে হবে।
হ্যাঁ, লিখে রাখো খাতায় যে যে কোনো ধারা চিন্তা করলে তার i-তম পদ বা n-তম পদ কি হবে সেইটাকে অনুমান করার চিন্তা করতে হবে। এটা যে ভালো অনুমান করতে পারবে সেই সব কাজ খুব ভালো করতে পারবে। আর এসব কাজ যদি যারা করতে পারবে তারা থিওরিটিক্যাল কেমিস্ট্রিতে ভালো কাজ করতে পারবে। তাহলে লিখে রাখো যে যে কোনো ধারার i-তম পদ অনুমান করার যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলাম, তারপরে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশনে আবার এইটাকে দ্বিতীয়বার নিয়ে এসে ডিফারেন্সিয়েশন করলাম। হ্যাঁ, করে আমাদের ওই একই কাজ আবার ডিফারেন্সিয়েশন করে হলো। হ্যাঁ, কেন ডিফারেন্সিয়েশন করছি? কারণ যে আমার এই সমীকরণের মানটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমার সমীকরণে যে উপরে যে সমীকরণটা আমি পাইছি এই সমীকরণে মান মানে বি জি এর সাথে বি আছে, এই জন্য বি জি একটা পদ বের করে নিলাম। আর দ্বিতীয় পদে 2ax বি ডিজি ডিএক্স আছে, আবার 2ax ডিজি বাই ডিএক্স এটা বের করে নিলাম। হ্যাঁ, এবং i-তম পদ কি হবে সেটা অনুমান করলাম। আর তৃতীয় পদটা আমার d2x বাই dx স্কয়ার 2, এটা তো যা আছে তাই আছে, এটা কোনো সমস্যা নাই। চতুর্থ পদটা আছে আমার x স্কয়ার dx স্কয়ার d2g বাই dx2, তাই আবার x স্কয়ার d2g বাই dx2 বের করে নিলাম। এই যে ধাপে ধাপে যে কাজগুলো আমি এই সমীকরণের সাথে মিল করে আমি এই কাজগুলো বের করলাম। তাহলে আমার এই সমীকরণে যে মানটা আছে বাম দিকে যে রাশিটা এখানে আবার লিখছি, এই রাশিটা এখন এই পদগুলো সব যোগ করো। এই যে এটা প্রথমে বিজি এর পদ, তারপরে প্লাস চিহ্ন দিয়ে d2g বাই dx স্কয়ার এর পদ, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে 2ax dg বাই dx এর পদ, তারপরে মাইনাস চিহ্ন দিয়া x স্কয়ার dg2 বাই dx2 এর পদ। এগুলি সব লেখা হলো। এটা সমষ্টি যেহেতু ইকুয়াল টু 1 দেওয়া আছে, 0 দেওয়া আছে, এখানেও 0 লেখা হয়েছে। তাহলে এটা এখানে আসলে চারটা রাশি যোগ করে রাখা হয়েছে। এখানে যেহেতু চারটা রাশি আছে 1 2 3 4, এখানে যেহেতু চারটা রাশি আছে চারটা রাশির মান এখানে বসানো হলো। এটা হলো তোমাদের কাজ। এখন দ্বিতীয় যে কাজটা করতে হবে, হ্যাঁ, এটা হলো যে এই কাজ করার পরে দ্বিতীয় কাজ আছে, সেটা হলো যে পাওয়ার গুলো এক্স এক্স বিহীন পদ কোনটা, এই বি কে 0 আর 2 কে 2, এই দুটো একসাথে করলাম। তারপরে এক্স পাওয়ার 1 এর সাথে কি কি আছে, এখানে এক্স পাওয়ার 1 এর সাথে বি কে 1 আছে, তারপরে বি 3 ইন্টু 2 ইন্টু কে 3 আছে। এক্স পাওয়ার 1 এর ঘাতগুলো এক জায়গায় মানে সহগগুলো এক জায়গায় করে রাখা হলো। তারপরে এক্স স্কয়ারের সহগগুলো এক জায়গায় করে রাখা হলো। তারপরে এক্স স্কয়ার সহগগুলো এক জায়গায় করা হলো। তারপরে এক্স পাওয়ার আই এর সহগগুলো এক জায়গায় করা হলো। তাহলে দেখো নতুন একটা বিষয় যে আমার বিভিন্ন এক্স এর যে ঘাতগুলো আছে সেই বিভিন্ন ঘাতের সহগগুলো এক জায়গায় করে ফেললাম। এখন দেখো এই সহগগুলো এই 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 সিরিজটার সমষ্টি হলো 0। যেহেতু এই লিখে রাখো, যেহেতু এক্স শূন্য নয়, এক্স কখনো শূন্য হবে না, এক্স শূন্য হলে তো ওই ফাংশন থাকবে না। হ্যাঁ, তাহলে এক্স যেহেতু শূন্য নয়, তাহলে যে এক্স এর যে সহগগুলো আছে এই সহগগুলো শূন্য হবে, নাহলে তো সমষ্টি শূন্য হতে পারে না। এই শর্তটা লিখে রাখো, তোমাদের বইয়ে এগুলি সব লেখা আছে দেখবে। হ্যাঁ, যেহেতু এক্স বা এক্স এর সহগ সমূহ শূন্য নয়, সুতরাং এই সমষ্টি শূন্য হইতে হইলে তার সহগ এই ঘাতের সহগগুলি শূন্য হতে হবে, ইন্ডিভিজুয়ালি পৃথকভাবে শূন্য হতে হবে। এই কথাগুলো তোমাদের বইয়ে লেখা আছে, তোমরা একটু দেখে নিও। আমি এখানে লিখিনি, আর মনে ছিল না আমার লেখা। তাহলে এটা তাহলে যেহেতু শূন্য নয়, সেই যে পরে যে কথাটা বললাম এই অনুযায়ী এটা শূন্য হবে। ওই যে এখানে লিখে আছে, এক্স এর সকল সম্ভাব্য মানের জন্য সমষ্টিকে বা সিরিজটিকে শূন্য হতে হলে এক্স এর ভিন্ন ভিন্ন ঘাতের সহগগুলি অবশ্যই বিলুপ্ত হতে হবে বা সহগগুলিকে পৃথকভাবে শূন্য হতে হবে। তাহলে আমরা বলতে পারি বি কে 0 প্লাস 2 কে 2 ইকুয়াল টু 0, তারপরে বি মাইনাস 2a ইন্টু কে 1 প্লাস 3 ইন্টু 2 কে 3 ইকুয়াল টু 0। তাহলে i-তম পদ কি দাঁড়াচ্ছে? i-তম পদ হলো এটা। এটাকে বলা হয় রিকারিয়ান বা রিকারশন বা পৌনঃপুনিক সম্পর্ক। এই পৌনঃপুনিক সম্পর্কটা নির্ণয় করাই হলো একটা কাজ। আমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসতো যে থিটা সমীকরণের পৌনঃপুনিক সম্পর্কটি নির্ণয় করো।
তখন আমাদেরকে এই এতগুলো ধাপ পার করে এসে এইখানে এসে এটা কথাটা বলতে হইতো। তাহলে আমাদের সময় এই প্রশ্ন এইভাবে আসছে, এই পৌনঃপুনিক থিটা সমীকরণের পৌনঃপুনিক সম্পর্ক নির্ণয় করো, আর সমীকরণের পৌনঃপুনিক সম্পর্ক নির্ণয় করো, তারপরে কি ভাইব্রেশনাল এনার্জি, ভাইব্রেশনাল যে তোমার আছে কম্পনের জন্য, এই কম্পনের পৌনঃপুনিক সম্পর্ক নির্ণয় করো। যেরকম পৌনঃপুনিক সম্পর্ক আমরা কোথায় এসে পাচ্ছি, এই যে হাইড্রোজেন পরমাণুতে এসে পাচ্ছি কয়েকটা জায়গায়, থিটা সমীকরণে পাচ্ছি, তোমার আর সমীকরণে পাবো সামনে। তারপরে কম্পনের জন্য যখন ভাইব্রেশনাল এনার্জি চিন্তা করবো তখন পৌনঃপুনিক সম্পর্ক পাবো। এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যার জন্য আমরা পৌনঃপুনিক সম্পর্ক পাবো। এই সম্পর্কগুলো কি ধরনের এইটা নির্ণয় করাই হচ্ছে আমাদের কাজ, এবং এইটাই তোমার পরীক্ষায় প্রশ্ন হিসাবে থাকতে পারে। হ্যাঁ, আমরা নিজেরা এরকম প্রশ্ন অ্যান্সার করে আসছি অনার্সে মাস্টার্সে। তোমাদের জন্য এগুলি সেট করা হয় না, কারণ যে তোমাদের যে কোয়ান্টাম মেকানিক্সের যে সব স্যারেরা প্রশ্ন করেন তারা এগুলি সম্বন্ধে কোনো ধারণাই রাখেন না। হ্যাঁ, যার জন্য এই সমস্যাগুলো হয়ে যায়, তারা এগুলি বুঝে না, যার জন্য সহজ সহজ প্রশ্নগুলো ছেড়ে দিয়ে আসে। তাই এই হিসাবগুলো করে তোমাকে এই পৌনঃপুনিক সম্পর্কটা বের করতে হবে। এই পৌনঃপুনিক সম্পর্কটা করলাম কেন, এখানে দেখো একটু মজার বিষয়। পৌনঃপুনিক সম্পর্ক থেকে দেখো এই যে কে আই প্লাস 2 ডিভাইড বাই কে আই ইকুয়াল টু একটা রিলেশন দাঁড়াইলো। তার মানে কি, কে আই যদি তোমার আই যদি 0 হয় তাহলে কি হবে বলতো? তাহলে কে 2 আমি পাচ্ছি। আমি যদি কে 0 জানি, হ্যাঁ, তাহলে কে 2 পাচ্ছি। এই নিচের লেখাটা দেখা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমি যদি কে 0 পাই তাহলে কে 2 পাই, বাকি মান তো এখানে পাওয়াই যাচ্ছে। 0 বসাইলে কি কি হয়, 0 বসাইলে নিচে 2 থাকে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে সম্পর্ক, মানে আমি যদি কে 1 কে নিচের আইটা যদি 1 লিখি তাহলে এখানে কে 3 পাচ্ছি। তার মানে কি, আমি যদি কে ইকুয়েশন এখানে লিখি, আমি যদি কে 0 জানি, কে 0 যদি হয় নিচেরটা, তাহলে উপরেরটা হবে কে 2। তাহলে কে 2 সমান কি দাঁড়াচ্ছে? তাহলে কে 2 সমান দাঁড়াচ্ছে হলো, হ্যাঁ, এই আই তো 0 বসাবো, তাহলে প্রথম রাশি 0 হয়ে যাচ্ছে, তারপরে দ্বিতীয় রাশিটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে থাকতেছে আমার হাতে হলো মাইনাস বি থাকতেছে, আর নিচে থাকতেছে এটা 0 বসালে এটা 0 বসালে b/2, কে 2 দাঁড়াচ্ছে b/2। এই যে রিলেশন b/2। আবার আমি যদি নিচেরটা যদি কে আই সমান যদি আমি 1 লিখি, আই সমান যদি 1 হয়, তাহলে কে 3 সমান কি দাঁড়াচ্ছে? কে 3 সমান দাঁড়াচ্ছে হলো, এটা হলো 1 বসালে 2ic, হ্যাঁ, এটা 1 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, মাইনাস বি থাকে, মাইনাস বি, আর এটা 1 বসালে 3 × 2 6 k1, আর এটা হলো k0। তাহলে এই হলো বিষয়টা, যে আমি যদি একটা কে, এটা আই এর মান যদি আমার জানা থাকে, তাহলে দুইটা করে রাশি আমি পেয়ে যাচ্ছি। k0 পাচ্ছি, হ্যাঁ, তারপরে k2 পাচ্ছি, তারপরে k4 পাচ্ছি, তারপরে k6 পেয়ে যাচ্ছি। এইভাবে আমি এই একটা সম্পর্ক থেকে বাকি সব কিছু পেয়ে যাচ্ছি। এই জন্য এটাকে বলা হয় রিকারিয়ান সম্পর্ক, যে একটা জানলে বাকি সব পাওয়া যাবে। আবার যদি মানে কোনটা পাচ্ছি, এই যে 2 নম্বর রাশিটা পাচ্ছি, দ্বিতীয় রাশিটা পাচ্ছি, আমি প্রথমটা বা তৃতীয়টা পাচ্ছি। আমি যদি 0টা জানি বা আমি যদি প্রথমটা জানি, তাহলে আমি তৃতীয়টা পাচ্ছি। প্রথমটা জানলে তৃতীয় পাচ্ছি, পঞ্চম পাচ্ছি, সপ্তম পাচ্ছি। আর যদি আমি দ্বিতীয়টা জানি, দ্বিতীয় মানে হলো k1, আমি যদি দ্বিতীয়টা জানি তাহলে আমি দ্বিতীয়টার সাথে চতুর্থটা পাচ্ছি, পঞ্চমটা পাচ্ছি। দ্বিতীয় জানলে চতুর্থ পাওয়া যাবে, ষষ্ঠ পাওয়া যাবে, আর প্রথমটা জানলে তৃতীয় পাওয়া যাবে, পঞ্চম পাওয়া যাবে, সপ্তম পাওয়া যাবে। এই যে কোনো একটা জানলে বাকি তার সাথে সম্পর্ক করে বাকিগুলো পাওয়া যায়, এই সম্পর্কটাই বলা হয় রিকারিয়ান ফর্মুলা। হ্যাঁ, একটা জানলে বাকিগুলো পাওয়া যায়। তো আমাদের পরীক্ষায় এগুলো আসতো, আমরা তো পরীক্ষায় অ্যান্সার করে আসছি। আমি নিজেই অ্যান্সার করছি, আমাদের ভাইব্রেশনাল রিকারিয়ান ফর্মুলা পরীক্ষায় ছিল তৈরি করার জন্য। হ্যাঁ, তাই এই জন্য আমি বিষয়গুলো জানি, আমাদের পড়তে হয়েছিল, আমাদের ক্লাসেও স্যাররা পড়াইছিল। তাহলে এই যে স্যার এটা কি ধরনের
এই প্রশ্নটাই আসতে পারে যে থিটা সমীকরণের রিকারিয়ান সম্পর্কটি প্রতিষ্ঠা করো। এরপরে তো আরো বিষয় আছে, এখন তো তোমার কেবল শুরু হলো। এখান থেকে বিটার মান পাওয়া যাবে, বিটা সমান যে এল ইন্টু এল প্লাস ওয়ান, এই যে এগুলি আসবে। হ্যাঁ, বিটা সমান এল ইন্টু এল প্লাস ওয়ান কিভাবে হলো? হ্যাঁ, এইটাই তোমার এখানকার কাজ। তারপরে থিটা সমীকরণের সমাধান, এই যে এইটা কিভাবে হলো, এইটাও আসবে। তো এটা আজকে আর হচ্ছে না, আজকে ক্লাস শেষ, 4 মিনিট আছে। এখন তোমাদের সাথে একটু গপ্প টপ্প করি। হ্যাঁ, কারণ যে অনেক অঙ্ক শেখা হইলো, এত জটিল জটিল অঙ্ক কেউ করে না, তোমাদের জন্য বাদই দিয়ে রাখছে। কিন্তু তোমরা যদি না শিখে যাও, তোমাদের যুগে এই যে বাংলাদেশ, তোমরা যারা যে দেশের অধিকর্তা হবে, সেখানে তোমরা অবশ্যই একটি বিষয় জানা থাকতে হবে। বলো কি অবস্থা তোমাদের? রিকারিয়ান সম্পর্ক? ভালো। হ্যাঁ আপনি কেমন? হ্যাঁ, আমি আছি ভালো। কেমন দিন কাটছে? এই যে ব্যস্ততা, সকাল 9টায় কলেজে গেছি, এই যে এসে তোমাদের সাথে বসছি, এই স্যার চলতেছে। আপনি তো ভ্যাকসিন নিয়েছেন কয়েকদিন হলো, হ্যাঁ, কোনো সাইড ভ্যাকসিন ইফেক্ট দেখা দিছে কি? না, আমি ভ্যাকসিন নিয়েছি 9 তারিখে, কোনো সাইড এফেক্ট দেখা যায়নি। একটু ব্যথা হয়েছে, একটু কফ টফ হয়েছিল। ওকে স্যার। তা এটা তোমাদের যে সুভাষ স্যারের বই একটা দিছিল, ওই বইয়ের ইয়ার মধ্যে, তালিকার মধ্যে, গুগল ক্লাসরুমে ওখানে এটা আছে, হ্যাঁ স্যার। দেখবে ওখানে এটা করা আছে। এটাকে দানিউল ইসলাম স্বাধীন। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপ করতে চাও নাকি? ইয়াতে কোনো সাবজেক্টে এরকম কেউ আছে? বা তোমাদের বন্ধুদের মধ্যে যারা থার্ড ইয়ারে আছে, এরকম খোঁজ টোজ দিও, আমি আজকে গ্রুপে দিয়ে দিছি। হ্যাঁ, ইলেকশন 1 2 3 4 5 6 7 8 9 9 জন উপস্থিত তোমাদের ক্লাসে। ক্লাস করতে হবে। এখন সামনে তোমাদের পরীক্ষার ডেট দিতে বলছে জানুয়ারি মার্চ মাসে, এবং সবগুলো মানে 2টা ইনকোর্স একটা টেস্ট নিতে বলছে। তোমরা দিতে পারবে? নোটিশ হয়েছে? একসাথে 3টা পরীক্ষা স্যার। হ্যাঁ, তোমরা স্যার একটা একসাথে সম্ভব না স্যার। হ্যাঁ, তোমরা একটা আন্দোলন করো। তোমরা বলে যে কেবল আমরা থার্ড ইয়ার প্র্যাকটিক্যাল দিলাম, এখনই 3টা পরীক্ষা কেমনি দেবো? তোমরা এগুলি না তাই তো বললে স্যার। তোমরা এগুলি না বললে হবে না কিন্তু। এই সবাই মানে আবার সেকেন্ড ইন কোর্স হলে ঠিক মতো তখন অনলাইনে ক্লাসও হবে না, তখন অনেক গ্যাপ থেকে যাবে। সেকেন্ড ইন কোর্সটা একটু পরে নিলে অনেকগুলা অধ্যায় শেষ হবে। তোমাদের মুখ থেকে কথাগুলো আসতো, আমাদের কাছে নোটিশ গেছে আজকে, নোটিশ দেখছি। এগুলি বুদ্ধি যে কে দেয়, স্যার ফার্স্ট ইন কোর্স নিলে ভালো হবে স্যার। সেই কথাটা শুধু বল। ফার্স্ট নোটিশটা আমাদের খুবই ভালো হয় স্যার। আমি দিতে পারবো না, ওটা হেড স্যারের কাছে গেছে, হেড স্যার দিবে। হেড স্যার তো ওইসব নোটিশ দিবে না, তোমাদের জোগাড় টোগাড় করে নিও আর কি, নাহলে কথাবার্তা বলতে হবে তো। এগুলি এইভাবে চলে না। ফার্স্ট ইন কোর্সে নোটিশ ছাড়া তো কিছু বলা যাবে না। আমরা ফার্স্ট ইন কোর্সের ফার্স্ট ইন কোর্সের ডেট, সেকেন্ড ইন কোর্সের ডেট দিলে তখন তোমরা এগুলি কথা বলো। আমরা আমি তো বলছি ফার্স্ট ইন কোর্স দিব, আমি দ্বিতীয় ইন কোর্স নিব না। জি স্যার। জি স্যার। আর ফর্ম ফিল আপের ডেট না হলে টেস্ট নিব না। জি স্যার। ফর্ম ফিল আপের ডেট হবে, টেস্ট নিব, এই হচ্ছে কাজ। স্যার আমাদের ফর্ম ফিল আপ বা ফাইনাল এক্সাম এটা কি মাসের দিকে হতে পারে কোনো সম্ভাবনা? দেরি